সরাসরি নিউজ রুমে চলে যাব। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, অত্যন্ত অ্যালার্মিং আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু অত্যন্ত অ্যালার্মিং যে রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে কপালে চোট পাচ্ছেন এবং যে কথা এসএসকেএম হাসপাতালে অধিকর্তা বলছেন যে ডিউ টু আ পুশ ফ্রম বিহাইন্ড, পেছন থেকে ধাক্কার কারণে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা উদ্বেগজনক, কিভাবে এগোনো উচিত অতনু গোটা বিষয়টা সামনে আনার জন্য, স্পষ্ট হওয়ার জন্য? দেখো, বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে ডিউ টু পুশ ফ্রম বিহাইন্ড, এই জিনিসটা এলো কোত্থেকে, যে পেছন থেকে ধাক্কার কারণেই উনি পড়ে গেছেন, এইটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সামনে যে বয়ান দিয়েছেন এবং পুলিশের সামনেও, পুলিশের সঙ্গেও আপাতত পুলিশ কর্তাদের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে সেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তাতে তিনিই বলেছেন যে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে, তাতেই তিনি পড়ে গেছেন। এখন ঘটনা পরম্পরা দেখো, যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে বালিগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, তুমি জানো যে সেখানে মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম ছিল, যে প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন। সেটা করার পর তার সঙ্গে কাজরি বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার ভাইয়ের স্ত্রী, তার সঙ্গে তিনি বাড়িতে ফিরে যান। এরপর মুখ্যমন্ত্রী পোশাক পরিবর্তন করতে তিনি ঘরে ঢুকে যান এবং তারপরে যেটা হয়, সেই ঘরে তিনি ছিলেন এবং আরও কয়েকজন বাড়ির লোক ছিলেন বলে জানা যাচ্ছে তার ঘনিষ্ঠ মহল সূত্রে, এবং সেখানে খানিকক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান। এরপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সবসময় যে তার একটি মেয়ে থাকে যিনি মুখ্যমন্ত্রী দেখভাল করেন, সে হঠাৎ করে ছুটে আসে এবং মুখ্যমন্ত্রী হঠাৎ করে পড়ে গেছেন, তার রক্তপাত হচ্ছে, এই সমস্ত জানায়। এবং তখন সঙ্গে সঙ্গে সবাই গিয়ে দেখে যে মুখ্যমন্ত্রী আলুথালু অবস্থায় বসে রয়েছেন, খুবই ঘাবড়ে গেছেন এবং মাথায় তার কাট ইঞ্জুরি রয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা যে কথা বলেন তাতে মুখ্যমন্ত্রী জানান যে তার মনে হয়েছে তাকে পেছন থেকে কেউ একটা ধাক্কা দিয়েছেন এবং তাতে তিনি পড়ে গেছেন। এরপর তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএম উডবানে নিয়ে গিয়ে সেখানে একটি 8 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করে তার চিকিৎসা করা হয়। অ্যাপোলো থেকেও চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় এবং তারপরে সেখানে তার চিকিৎসা শুরু হয়। এবং সেই চিকিৎসার পর যেটা হয় সেটা হচ্ছে তিনি চিকিৎসকদের কাছেও, এসএসকেএম সূত্রে খবর, যে তিনি সেটাই বলেন যেটা এসএসকেএমের ডিরেক্টর তিনি নিজে প্রেস কনফারেন্স করেও জানিয়েছেন, যে একদম পেছন থেকে ধাক্কার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে তার কপালে এবং নাকে আঘাত পেয়েছেন তিনি। এবং কলকাতা পুলিশের যে সমস্ত পদস্থ কর্তারা এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পদস্থ কর্তারা তার সঙ্গে কথা বলেছেন, সূত্রের খবর তাদেরকেও তিনি এটা বলেছেন যে পেছন থেকে ধাক্কার কারণেই তিনি পড়ে গেছেন। এখন কথা হলো যে ওই সময় মুখ্যমন্ত্রী ঘরে কে তাকে ধাক্কা মারলো, কারণ মুখ্যমন্ত্রী তুমি জানো যে Z+ নিরাপত্তা পান এবং Z+ নিরাপত্তা ফলে তার বাড়িতে কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, কে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তিনি কোন ঘরে রয়েছেন, পাশের ঘরে কারা রয়েছেন, এই সমস্ত কিছু মনিটর হয় এবং সমস্ত কিছু কড়া নিরাপত্তার বলয়ে মোড়া থাকে। এবং যেটা জানা যাচ্ছে আজকেও ওই সময় বাইরের কারোর থাকার খবর এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায় সহ পাশের ঘরে আরও বাড়ির লোকজনেরাই ছিলেন এবং তারাই প্রথম খবর পান এবং তারা প্রথম খবর পেয়ে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন। তাহলে এখন শুধুমাত্র বাড়ির যে লোকজন তারা যে পাশের ঘরে ছিলেন তাদের কাছেই প্রথম খবর আসে, কারণ ওই যে মেয়েটি মুখ্যমন্ত্রী দেখভাল করেন তিনি এসে তাদেরকে বলেন, সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়রা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে আসেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মধ্যে ধাক্কাটা, যদি তিনি কোনো ধাক্কা খেয়ে থাকেন, সেই ধাক্কাটা খেলেন কিভাবে? সেটা কি কেউ মারলো, নাকি অন্য কোনোভাবে ধাক্কাটা হলো, নাকি মানে কোনোভাবে পড়ে যাওয়ার কোনো অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী মনে হলো যে তাকে কেউ ধাক্কা মেরেছে? এখন মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে বলছেন যে তার মনে হয়েছে তাকে কেউ ধাক্কা মেরেছে। এখন এই যে তাকে কেউ ধাক্কা মেরেছে, ধাক্কাটা মারল কে? ওই নিরাপত্তা বলয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘর পর্যন্ত কে পৌঁছে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে, যে বিষয়টা এই মুহূর্তে পুলিশি তদন্তের মূল বিষয়। এবং যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে, যে পুলিশের তরফ থেকে এই গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে। এর জন্য যাবতীয় সিসিটিভির ফুটেজ সহ যারা যারা ওই মুখ্যমন্ত্রীর ক্লোজ প্রক্সিমিটিতে ছিলেন এবং যে সমস্ত নিরাপত্তা কর্মীরা আজকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন,
এদের প্রত্যেকের কাছ থেকে বয়ান নিয়ে জানার চেষ্টা করা হবে যে আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে অন্য কেউ ঢুকে পড়েছিলেন কিনা, বাইরে থেকে কেউ ঢুকে পড়েছিলেন কিনা, তার বেডরুম অবধি পৌঁছানোর কোনো সুযোগ অন্য কারোর পক্ষে ছিল কিনা, এই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হবে এবং তার জন্য একটা বিশেষ তদন্তকারী দল লালবাজারের তরফ থেকে গঠন করা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমি বলছি অতনু, তুমি যা বলছো এই সম্ভাবনা বা আশঙ্কার কিয়দাংশও যদি সত্যি হয় এ তো মারাত্মক। তার কারণ এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ব্রিচের মতন ঘটনা ঘটেছে। এই অবস্থায় কেউ যদি মুখ্যমন্ত্রীর একেবারে বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে যান এবং এই আশঙ্কা যদি ভগ্নাংশও সত্যি হয় যে কেউ তাকে ধাক্কা দিয়েছেন, আমি বলছি এ তো মারাত্মক। কতটা গুরুতর অতনু? দেখো, একেবারেই মারাত্মক এবং অত্যন্ত মারাত্মক ঘটনা যে কিভাবে এই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলায় ভেদ করে যদি কেউ পৌঁছে থাকে কিভাবে পৌঁছালো, এবং সেই জন্যই আমি তোমাকে বলছি লালবাজারের তরফ থেকে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হচ্ছে যারা আগামীকাল সকাল থেকে এই ঘটনার তদন্ত করবে। লালবাজারে যে সায়েন্টিফিক উইং আছে, যে ফটোগ্রাফি সেকশন আছে এবং যে ফরেন্সিক এক্সপার্টরা আছেন, তারা প্রত্যেকে কালকে সকালবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে সায়েন্টিফিক উইং তদন্ত করে দেখবে যে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সেখান থেকে কোনো রকম কোনো ক্লু পাওয়া যায় কিনা। ফরেন্সিক এক্সপার্টরাও থাকবেন, ফটোগ্রাফি সেকশনের লোকজন থাকবে। অর্থাৎ এই মুহূর্তে তোমাকে যেটা বলতে পারছি যে পুরো ঘটনাটা যেটা মনে করা হচ্ছিল প্রথমে যে মুখ্যমন্ত্রী কোনো কারণে মাথা ঘুরে পড়ে গেছেন এবং আঘাতপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ বিষয়টা শুধুই মাত্র চিকিৎসকদের, এখন আর শুধু চিকিৎসকদের বিষয় রইল না, এই গোটা বিষয়টা এখন উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করছে এবং যাবতীয় যে সায়েন্টিফিক তদন্ত মানে বিজ্ঞানসম্মত যা উপায় আছে সেগুলো প্রয়োগ করা হচ্ছে। কারণ এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি যে কেউ বা কারা বা কে কোথা থেকে কীভাবে এই ঘটনা ঘটালো বা ঘটাতে পারে, তার সম্পর্কে এখনো পর্যন্ত ক্লু পাওয়া যায়নি। সেই ক্লু খোঁজার জন্যই লালবাজার তারা বিস্তারিত তদন্ত শুরু করছে এবং লালবাজারের তরফ থেকে ডিটেলসে তদন্ত করে দেখা হচ্ছে এবং সেই মতো কাল আজকে থেকেই খোঁজখবর নেওয়া শুরু হয়ে গেছে এবং কাল সকাল থেকে বিস্তারিত তদন্ত শুরু হবে। লালবাজারের গোয়েন্দা পুলিশ এবং সায়েন্টিফিক উইং তারা ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে গিয়ে তদন্ত করে দেখবেন। আমি অতনু একটু তোমাকে থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের সঙ্গে। পঙ্কজ দা, অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু যে সম্ভাবনা, যে আশঙ্কার কথা এখনো পর্যন্ত সামনে উঠে আসছে যে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, তাতে হয়তো মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে চোট আঘাতটা পেয়েছেন। আপনি জানেন এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সিকিউরিটি ব্রিচের ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রীর কর্মী সভা বা জনসভা সেখানে সিকিউরিটি ব্রিচের ঘটনা ঘটেছে, কিন্তু এবার যে আশঙ্কার কথা শোনা যাচ্ছে এ তো মারাত্মক। প্রথমে আমি বলবো যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, বাড়ি গেছেন এসএসকেএম থেকে, আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি সুস্থ হয়ে উঠে আবার তার কার্যভার সামলান, এটা প্রার্থনা করি। কিন্তু কয়েকটা প্রশ্নচিহ্ন কিন্তু মেডিকেল কলেজের যিনি সুপার, তার বুলেটিন, তিনি যে মেডিকেল বুলেটিনটা আপনি পাবলিক স্পেসে দিয়েছেন, অনেকগুলো প্রশ্ন কিন্তু ছড়ে দিয়েছে। পুশ ফ্রম বিহাইন্ড কথাটা মানেটা কি? পেছন থেকে ঠেলার মানেটা কি? যেটা আপনারা বললেন সেটা তো সাংঘাতিক, মানে সাংঘাতিক কনোটেশন। এটা তো একটা নিজের বাড়িতে তিনি পড়ে গেছেন, পা স্লিপ করে পড়তে পারেন, অনেকভাবে পড়তে পারেন, কিন্তু উনি যে কথাটা ইংলিশে বলেছেন তার মানে কিন্তু ভয়ঙ্কর। কারণ মুখ্যমন্ত্রী যখন বাড়ি, সি ইজ জেড প্লাস ক্যাটেগরি প্রোটেক্টি, জেড প্লাস ক্যাটেগরি প্রোটেক্টি যিনি থাকেন, উনি কিন্তু যখন ছিলেন তখন কিন্তু বাড়িতে কারোর সঙ্গে মিটিং করছিলেন, বাড়িতে লোকজন ছিল, তার মানে তার ক্লোজ প্রক্সিমেটির যে টিমটা তারা কিন্তু সঙ্গে সঙ্গে মানে ম্যাডামের সঙ্গে ছিলেন। তাহলে হোয়াট ওয়ার দে ডুইং, তারা কি করছিল, এটা একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা আমি আপনাকে বলবো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেখানেই থাকুন, তিনি যতক্ষণ সজাগ থাকবেন ততক্ষণ বাড়িতে একটা মিনিমাম স্কেলিটন মেডিকেল টিম থাকবে। তার কোনো একটা ঘটনা ঘটলে তাকে সঙ্গে সঙ্গে কি এসএসকেএম আর পিজিতে পাঠাবো আমি? যদি এর থেকে কোনো ফ্যাটাল ঘটনা ঘটতো, যদি এমন ঘটনা ঘটতো যিনি এখানে আনকনসিয়াস হয়ে গেছেন, খারাপ অবস্থা, সেক্ষেত্রে আমরা কি উত্তর দিতাম? একেবারে পঙ্কজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। হ্যাঁ অতনু, তোমার কিছু জিজ্ঞাসা ছিল পঙ্কজ দত্তের কাছে।
পঙ্কজবাবু একদমই ঠিক, আপনি যেটা বলছেন যে মেডিকেল টিম একদম সঙ্গে সঙ্গে তৈরি থাকা উচিত ছিল, কেন তাকে এসএসকেএম পর্যন্ত নিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হলো। কিন্তু আরও একটা প্রশ্ন যেটা উঠে আসছে যে মুখ্যমন্ত্রী তিনি তার ঘরে ছিলেন, বেডরুমে ছিলেন, সেখান থেকে তিনি পড়ে গেলেন এবং তার মাথায় চোট লাগলো এবং তিনি নিজে এটা বলছেন, চিকিৎসকদের সামনে বলেছেন, পুলিশ কর্তাদের সামনে বলেছেন যে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে তাকে। মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে পেছন থেকে ধাক্কা, মানে এ তো যদি হয়ে থাকে বিরাট নিরাপত্তায় বড়সড় গাফিলতি। অতনু, আমি আপনাকে বলছি, এটা আপনি পরিষ্কার করে জানুন, এর আগেও কিন্তু ওনার বাসভবনে একজন ঘুষবৈটি ধরা পড়েছিল এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার জন্য তখনকার দিনে সিকিউরিটি লোকজনকে সাসপেন্ড করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল। এইবার যেটা আপনার পিজির সুপার যেটা বলেছেন, ইংরেজিতে যেটা বলেছেন, তার মানে কিন্তু খুব সিরিয়াস। মানে কে তাকে পেছন থেকে ঠেললো? সিকিউরিটি এজেন্সি কি করছিল? ক্লোজ প্রক্সিমেটে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে ছিল ম্যাডামের সঙ্গে, তাদের রোলটা কি? তারা ফাউল প্লেটা ধরতে পারলো না কেন? সেকেন্ড জিনিস আমি বারবার যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে আজকে অল্পের উপর দিয়ে গেছে, যদি কোনো খুব সিরিয়াস যদি আপনার মেডিকেল ব্রিচ হতো, যদি উনি আনকনসিয়াস হয়ে যেতেন এবং যদি আরো কোনো বড় ব্যাপার হতো যে সঙ্গে সঙ্গে তাকে ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে হবে, তাহলে তো আমরা কিছু করতে পারতাম না। তাকে গাড়ি ডাকতে হবে, ড্রাইভার ডাকতে হবে, পিজি বা মেডিকেলে নিতে হবে, তবে তিনি সুস্থ হবেন। জেড প্লাস ক্যাটেগরি প্রোটেক্টে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যার দিকে সারা ভারতবর্ষের নজর আছে, এটা গ্রেভ সিকিউরিটি ল্যাপস। এটা আপনার যারা সিকিউরিটি, একদম আপনি ঠিকই বলছেন। এবং আপনি যে কথাটা মনে করালেন যে কয়েক মাস আগে একজন সে রীতিমতো হাতে একটা লোহার ডান্ডা নিয়ে সে পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রীর একদম ক্লোজ প্রক্সিমিটিতে এবং তারপরে ধরা পড়ে এবং তারপরে যেটা জানা যায় যে ওই পর্যন্ত একজনের বাইরের একজনের পৌঁছানোর কথাই নয় এবং সেটা নিরাপত্তায় গাফিলতির কারণেই হয়েছিল। এবারে ফের যে অভিযোগ উঠল যে এবারে একবারে বেডরুমের মধ্যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, যেটা তার অভিযোগ শুনে মনে হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে তাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে, কোথায় না তার বেডরুমে। এবং তাই নয় শুধু অতনু, যেটা আমাদের প্রতিনিধি অর্ণব কিছুক্ষণ আগে জানাচ্ছিল যে ঘরে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে প্রথমে জানা গেছিল যে শোকেসের কোনায় তার ঠোকা লেগেছে, কিন্তু পরে জানা যাচ্ছে যে না, কোনো শোকেস সেই ঘরে ছিল না। ফলে আমার প্রশ্ন এটাই পঙ্কজ আপনার কাছে, যে কি করে দুর্ঘটনা ঘটলো বাড়ির ভেতরে? এত ধোঁয়াশা, এত সংশয় কি কারণে তৈরি হচ্ছে? আমি শুভ্র আপনাকে এবং অতনুকে আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, আপনি খেয়াল করে দেখুন, ওই যে ঘটনাটা বললাম, ওই ঘটনাটা ঘটা কয়েক মাসের মধ্যেই বিএসএফ এর ছদ্মবেশে একটা গাড়ি নিয়ে ওনার বাড়ির একদম গেট অব্দি চলে এসেছিল। সেটা কিন্তু কোনো মতে পুলিশ ইন্টারসেপ্ট করেছিল এবং সে যাত্রাও কিন্তু সেই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাও কিন্তু এভিল ডিজাইন ছিল। কিন্তু এবার আমি যেটা বলছি, এটা মারাত্মক কেন জানেন? মারাত্মক এই কারণের জন্য যে পিজির সুপার কায়দা করে 3টে শব্দ ইংলিশে ইউজ করে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছেন। আপনার সাংবাদিকদের সামনে কোনো কিছু ব্যাখ্যা করেননি, কিন্তু এই ব্যাখ্যা ওনাকে দিতে হবে, এই ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর সিকিউরিটি এজেন্সিকে দিতে হবে, এই ব্যাখ্যা ক্যালকাটা পুলিশকে দিতে হবে এবং এই ব্যাখ্যা বাড়ির লোকজনকেও দিতে হবে যে যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আপনার জেড প্লাস ক্যাটেগরি প্রোটেক্টি, যার পান থেকে চুন খসলে সারা ভারতবর্ষ অব্দি আলো দিতে হবে, সেখানে এই ধরনের সিকিউরিটি ল্যাপস অমার্জনীয় অপরাধ। এবং এটা আমি জানি না, আমি ওই 3টে শব্দ আমি শুনেছি, আপনারাও বললেন, ওর কি ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা কিন্তু আগামীকাল এই এজেন্সিগুলোকেই দিতে হবে। বাংলা এটা জানতে চায় না। এইটা পঙ্কজদা, আপনি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইছি, আগামীকাল যেহেতু একেবারে লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের একটা দল সেখানে যাবে এবং সায়েন্টিফিক উইং এর সদস্যরাও সেখানে যাবেন, আমি বলছি দুটো বিষয় হতে পারে। এক তো হচ্ছে বাইরে থেকে কেউ একেবারে মুখ্যমন্ত্রীর বেডরুম পর্যন্ত পৌঁছে গেছিল, অথবা সেরকম কোনো ঘটনা হয়তো ঘটেনি, কিন্তু তারপরেও ধাক্কাটা দিল কে? সেই অবস্থায় আপনার কি মনে হয় পঙ্কজদা, বাড়ির ভেতরে যারা ছিলেন, সেই সময় যারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গেও তদন্তকারী আধিকারিকেরা কথা বলতে পারেন? শুভ্র, আমি আপনাকে প্রথম বলছি, ফার্স্ট দে শুড ইন্টারোগেট দ্য মেডিকেল সুপার অফ পিজি। মেডিকেল সুপার অফ পিজি যে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, সেই প্রেস স্টেটমেন্টটা কিন্তু অনেকটা আমি বলবো আপনার সুপারফিশিয়ালি এবং স্পেসিফিক্যালি ভেগ। কিরকম দেখুন, ওই যে যেটা আপনি বলছেন যে পিছন থেকে কেউ পুশ করেছে, সেইটা উনি কার থেকে শুনলেন?
নিশ্চয়ই উনি শুনেছেন, আইদার ফ্রম ম্যাডাম অর বা তার কাছের লোকজন থেকে শুনেছেন। তাহলে যারা ঠেললো তাকে ধরা হলো না কেন? সে কে, ছেলে না মেয়ে না দুষ্কৃতী, আর সেটা আমরা জানতে পারলাম না। আর ঠিক অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম আপনার সিকিউরিটি এজেন্সি কি করছিল, ক্যালকাটা পুলিশের লোকজন যারা বাড়িতে পোস্টে ছিল তারা কি করছিল? এই সব প্রশ্নগুলো কিন্তু উঠে যাবে, যেহেতু মেডিকেল বুলেটিনটা একটা ভেগ মেডিকেল বুলেটিন হয়েছে। একেবারে এই সমস্ত প্রশ্নেরও উত্তর খোঁজার তদন্তকারী আধিকারিকেরা চেষ্টা করবেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর রয়েছে তোমার কাছে? ঠিক কিভাবে লালবাজারের তরফ থেকে পরিকল্পনা করা হচ্ছে গোটা বিষয়টাকে আনার্ট করার জন্য? ঠিক কি ঘটেছিল জানার জন্য তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ, পরিকল্পনাটা কি পুলিশের?